এসে ভর্তি হয়ে যেত। বেদে এমন কোনো জিনিস নেই যেটা অপ্রয়োজনীয়। তো এখন তার পরবর্তীতে আসি, আধুনিক বিজ্ঞান অনুসারে 13.75 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং সংঘটিত হওয়ার পূর্বে আমাদের এই বিশাল মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না। টাইম এবং স্পেস কোনো কিছুই ছিল না, ছিল না কোনো পদার্থ, এমনকি একটা সামান্য পরমাণুও ছিল না। এবং ঋগ্বেদীয় নাসাদীয় সূক্তে এই একই কথা বলা হচ্ছে। ঋগ্বেদের 10ম মণ্ডল 129 নম্বর সূক্তের প্রথম মন্ত্রে বলা হচ্ছে, সেই সময় কোনো অস্তিত্ব বা অনস্তিত্ব ছিল না, পরমাণু পূর্ণ অন্তরিক্ষ ছিল না, কোনো আকাশও ছিল না। আকাশ বলতে কিন্তু মহাশূন্য মানে স্পেস, সেই স্পেসটা বোঝানো হচ্ছে। অর্থাৎ সে সময় কোনো স্পেস ছিল না, কোনো পরমাণু পূর্ণ অন্তরিক্ষ মানে কোনো পদার্থ ছিল না, এবং কোনো কিছুর অস্তিত্ব বা অনস্তিত্ব মানে ইয়েস অর নো কোনোটাই ছিল না। টোটালি একটা সাম্যাবস্থা ছিল, একদম টোটালি সাম্যাবস্থা। আধুনিক বিজ্ঞান বলে সেই সময় কেবল ছিল কেবলমাত্র একটি বিন্দু, অত্যন্ত ঘন এবং উত্তপ্ত একটি বিন্দু, যাকে বলা হয় মানে ইংরেজিতে বলা হয় ডিমেনশনলেস সিঙ্গুলারিটি, যার কোনো ডিমেনশন নেই। যারা ডিমেনশন নিয়ে আসলে বিজ্ঞানী একটু পড়াশোনা করেন তারা ডিমেনশন সম্পর্কে জানেন, যে ডিমেনশন বা মাত্রা দিয়ে আসলে কি বোঝায়। তো এরপরে অর্থাৎ আজ থেকে প্রায় 13.75 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বা এক মহাবিস্ফোরণ সংঘটিত হয়, এবং সেই সিঙ্গুলারিটি থেকে সবকিছু সম্প্রসারিত হতে থাকে, এবং সৃষ্টি হয় টাইম, স্পেস, এবং ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে। সৃষ্টি হয় প্রোটন, নিউট্রন, এবং তারপরে নিউক্লিয়াস ও তার চারপাশে ইলেকট্রন। এভাবে আমাদের মহাবিশ্বের সর্বপ্রথম পদার্থ হিলিয়াম সৃষ্টি হয় একে একে অন্য সকল মৌল। তারপরে আস্তে আস্তে গ্যালাক্সি আসে, এবং এক সময় সেই গ্যালাক্সির বিভিন্ন গ্রহে সৃষ্টি হয় প্রাণের স্পন্দন। সনাতন ধর্ম কিন্তু একাধিক গ্রহে প্রাণের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু একসময় সেই দ্রুত সম্প্রসারণ থেমে যাবে এবং শুরু হবে সংকোচন। আমাদের এই মহাবিশ্ব দ্রুত আবার সংকুচিত হতে শুরু করবে, এবং সেই সংকোচনের ফলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, আমি এটা আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কপি করছি, নিজে টাইপ করিনি। আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওয়েবসাইটে আপলোড করার সময় হয়তো কোনো কারণে যারা আপলোড করেছেন তারা স্পেলিং মিস্টেক করছেন। এবং সেই সংকোচনের ফলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের এই বিশাল মহাবিশ্ব সংকুচিত হয়ে আবারও সেই বিন্দুতে অর্থাৎ সিঙ্গুলারিটিতে মিলিত হবে, যেই বিন্দু থেকে শুরু হয়েছিল আমাদের এই মহাবিশ্বের যাত্রা। বিজ্ঞানের ভাষায় একে বিগ ক্রাঞ্চ বলা হয়, এবং সনাতন ধর্মে একে প্রলয় বলা হয়। বিগ ক্রাঞ্চ মানে হচ্ছে মহা সংকোচন। যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, জ্ঞানী ব্যক্তিরা সেই পরমাত্মাকে জ্ঞান দৃষ্টিতে দর্শন করেন, যার মধ্যে এই সমস্ত জগৎ আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে এই সমগ্র জগৎ একত্রে মিলিত হয়, এবং তার থেকেই তা বিচ্ছিন্ন হয়। এবং এই তার পরবর্তীতে আমি এটা ব্যাখ্যা করার আগে পরবর্তী মন্ত্রটা পড়ে নিই। ঋগ্বেদের 10ম মন্ডলের 129 নম্বর সূক্তে 3 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, সমস্ত ছিল কেবল অন্ধকার, সমস্ত কিছু ছিল জানার অতীত ধোঁয়াশাময়। সেই রহস্য অস্তিত্ব তার চেয়েও রহস্যময়তা ছিল আবৃত, আর তা স্বতঃস্ফূর্ত ভাবেই প্রচন্ড তাপ ও ক্ষমতা নিয়ে বিদ্যমান হলো। এখানে বলা হচ্ছে যে সবকিছু একটা বিন্দুতে আবদ্ধ ছিল, সেটা ছিল রহস্যময় একটা বিন্দু, এবং তা ছিল জানার অতীত, এবং তা কিন্তু হঠাৎ করে স্বতঃস্ফূর্ত ভাবে প্রচন্ড তাপ এবং ক্ষমতা নিয়ে বিদ্যমান হয়। স্বতঃস্ফূর্ত ভাবে কি বোঝাচ্ছি, সেই বিন্দুর সাথে অন্য কোনো বিন্দুর সংঘর্ষের প্রয়োজন হয়নি, কোন রকম সংঘর্ষ ব্যতীতই স্বতঃস্ফূর্ত ভাবে প্রচন্ড তাপ এবং ক্ষমতা নিয়ে বিদ্যমান হলো। মানে কি, ব্লাস্ট হলো, যেটাকে আমরা আসলে বিগ ব্যাং বা মহা বিস্ফোরণ বলে থাকি। এবং সেটাকেই আমরা পরবর্তীতে বলতেছি এই মহাবিস্ফোরণ, এবং পরবর্তীতে গিয়ে হচ্ছে আবার সেই বিন্দুতে পুনরায় মিলন। এটা বেদের আর একটা মন্ত্রে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে এই যজুর্বেদের 32 নম্বর অধ্যায় 8ম মন্ত্রে, যেখানে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে যে তার মধ্যেই সমস্ত জগৎ একত্রে মিলিত হয়, এবং তার মধ্যে থেকে তা বিচ্ছিন্ন হয়। এখানেই কিন্তু মহা সম্প্রসারণ এবং মহা সংকোচনের ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত আমি এখানে একটা জায়গাতেও কিন্তু বলি নাই যে বিজ্ঞানীরা বেদ থেকে কপি করছে। এই ধরনের কথাবার্তা হচ্ছে ভুল কথাবার্তা। আজকে এখানে যারা এই সমস্ত জিনিস পড়ে যাবেন, তারা হচ্ছে এখান থেকে যাওয়ার পরে কেউ বলবেন না যে বিজ্ঞানীরা বেদ থেকে কপি করছে। বিজ্ঞানীরা বেদ থেকে কেউই কপি করে নাই, তারা নিজেরা তাদের ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে, সূত্র দিয়ে নিজেরা এটা আবিষ্কার করছে। বাট এইসব আমরা এটা দাবি রাখতেই পারি যে সমস্ত জ্ঞান বহু পূর্বেই পবিত্র বেদে বিদ্যমান ছিল, কিন্তু তাই বলে এটা না যে তারা বেদ থেকে কপি করছে।
সমস্ত জগৎ একত্রে মিলিত হয় মানে কি, এই যে এখন সম্প্রসারণ হচ্ছে, মহাসম্প্রসারণ যখন স্টপ হবে, তারপর মহাসংকোচন, আবার সবকিছু একত্রিত হওয়া শুরু করবে এবং সেই ঈশ্বরের ভিতরেই গিয়ে মিলিত হবে একটা বিন্দুতে, এবং তারপরে আবারও সেটা বিচ্ছিন্ন হবে, মানে আবারও কিন্তু বিগ ব্যাংটা হবে। আমরা কয়েক বছর আগে, 2-3 বছর আগে একজন বিজ্ঞানী নোবেল পুরস্কারও পাইছে এই তত্ত্বটা আবিষ্কারের জন্য, যে ইট ইজ নট দ্য ফার্স্ট বিগ ব্যাং, অর্থাৎ এই যে মহাবিস্ফোরণ, এই মহাবিস্ফোরণটা কিন্তু প্রথম না, এর আগেও বহুবার মহাবিস্ফোরণ হয়েছে, তারপরে বহুবার মহাসংকোচন হয়েছে, আবার নির্দিষ্ট একটা বিন্দু থেকে মিলিত হয়েছে, আবার জীব জগতের মানে এই মহাবিস্ফোরণের মাধ্যমে উৎপত্তি হয়েছে, অর্থাৎ একটা সার্কেল মেইনটেইন করতেছে। এই যে চক্রাকারে যে আমাদের এই যে জীব জগৎ বা এই যে আমাদের মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু ঘুরতেছে, এইটা যে চক্রাকারে হচ্ছে সেটা প্রমাণিত হয়েছে 2-3 বছর আগে, এবং তার জন্য একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে। ঋগ্বেদের দশম মন্ডলে 72 নম্বর সূক্তে 2 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, তারপর সেখানে বিস্ফোরণ হলো, ব্রহ্মবিন্দু থেকে যেন সবকিছুকে গতিময় প্রসারিত করলেন, অব্যক্ত হতে সব হতে লাগলো ব্যক্ত। এরপর হচ্ছে গিয়ে যে অনেকেই অব্যক্ত ঈশ্বরের উপাসনা আর ব্যক্ত ঈশ্বরের উপাসনা নিয়ে কনফিউজ ছিলেন। অব্যক্ত বলতে মনে করছেন নিরাকার, বরং অব্যক্ত বলতে নিরাকার না, অব্যক্ত বলতে যা জানা যায় না, অর্থাৎ যে সমস্ত জিনিস জানা যায় না, জানার অতীত, জ্ঞানের অতীত, তাকে অব্যক্ত বলা হয়। সুতরাং গীতার যেখানে আপনার অব্যক্ত ঈশ্বরের কথা পাবেন, সেই সম্পর্কে বলতে একদম ঈশ্বরকে না জেনে উপাসনা করলে যা হয় সেটা সম্পর্কে বলা হয়েছে। এখানেও কিন্তু অব্যক্ত বলতে সেই বিন্দুর কথা বলা হচ্ছে, যে সেই বিন্দুর আসলে কি, বিন্দুটা কি অবস্থা ছিল বা বিন্দুর ভিতরে কি ছিল তা জানা যায় না। তো সেখান থেকে বিস্ফোরিত হলো এবং ব্রহ্ম মানে ঈশ্বর সেই বিন্দু থেকে সবকিছুকে গতিময় এবং প্রসারিত করলেন। সেই গতিতে কিন্তু আমরা এখনো আছি। আমরা জানি যে প্রতি মুহূর্তেই তীব্র বেগে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। আমরা পৃথিবীতে আছি, আমরা পৃথিবীতে এটা ফিল করি না, বাট একটা ইউনিভার্সের দিকে একটা কমপ্লিট লুক দিলে দেখবেন যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের পাশে যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা কিন্তু অনেক আস্তে আস্তে কি হচ্ছে, মানে কাছাকাছি হচ্ছে, অর্থাৎ একটা সময় গিয়ে এই দুইটা গ্যালাক্সি হচ্ছে ওভারল্যাপ করবে। তো কাছাকাছি হচ্ছে কিসের কারণে, কারণ হচ্ছে অন্যদিকে এটার প্রসারণ ঘটতেছে, দ্যাটস ওয়াই দুইটা কাছাকাছি হচ্ছে। যারা মোটামুটি এগুলো নিয়ে গবেষণা করেন তারা জানেন। তো জর্জ লেমেটারের পর জর্জ গ্যামফ এবং শেষে এডুইন হাবলের হাত ধরে বিশ্ব জানলো যে মহাবিশ্ব একটি ডিমের ন্যায় সুপার অ্যাটম নামক অতি ঘনত্ব ও তাপমাত্রা বিশিষ্ট বিন্দু হতে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। একটা ডিম ঠাস করে ফেটে গেলে কি হয়, সবগুলো কণা একে অপরের থেকে দূরে সরে যায়। এডুইন হাবল তার হাবল টেলিস্কোপ দিয়েও তাই আবিষ্কার করলেন, দেখালেন মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, দূরে চলে যাচ্ছে ছায়াপথগুলো একে অপরের হতে। এই ডিমকে বা আদিগর্ভ, যা হতে সমগ্র জগতের সৃষ্টি, তাকে আমরা পবিত্র বেদ এবং উপনিষদের সাহায্যে জানতে পারছি যে পবিত্র বেদ এবং উপনিষদ বলছে কি ব্রহ্মাণ্ড বা হিরণ্যগর্ভ। ব্রহ্মাণ্ড, অণ্ড অর্থ কি ডিম, ব্রহ্মাণ্ড এবং হিরণ্যগর্ভ বা হিরণ্যগর্ভ। এখন সহজ ভাষায় বলি সৃষ্টির রহস্য নিয়ে বিজ্ঞানের আবিষ্কার সম্বন্ধে। আজ হতে প্রায় 1375 কোটি বছর আগে এই সুপার এটম বা ডিমের মতো ব্রহ্মাণ্ড তা হিরণ্যগর্ভ ছিল। সেই হিরণ্যগর্ভ ছিল অতি উত্তপ্ত, খুব ঘন। তখন আর কিছুরই অস্তিত্ব ছিল না, না ছিল স্থান, না ছিল কাল, কিছুই ছিল না। ঋগ্বেদের দশম মন্ডলে 121 নম্বর সূক্তের প্রথম মন্ত্রে এই হিরণ্যগর্ভ সম্পর্কে পাওয়া যায়। হিরণ্যগর্ভ সমাবর্ততাগ্রভূতস্য জাতঃ, সমগ্র কিছুর অগ্রে বা সবকিছুর আগে বা আদিতে ছিল এই হিরণ্যগর্ভ বা সেই বিন্দুটা। এবং ঋগ্বেদের দশম মন্ডলের 129 নম্বর সূক্তে প্রথম মন্ত্রে পাওয়া যাচ্ছে, শুরুতে কোনো অস্তিত্ব বা অনস্তিত্ব ছিল না, সেখানে ছিল না কোনো বায়ুমণ্ডল বা কোনো কিছুই, কি আকার, কি গঠন, কিছুই না, কিছুই ছিল না কোন স্থানে, বা কি বা কার উদ্দেশ্য, ঘন গভীর অন্ধকার, কি তা, কেউ বা কিছুই না হয়েও কিছু, মানে কোনো কিছু না হয়েও কিছু, ওটাকে ব্যাখ্যা করা যায় না, বাট দ্যাট ওয়াজ সামথিং। বিজ্ঞানও বলছে প্রথম 1 সেকেন্ড পর্যন্ত মহাবিশ্ব ছিল এক জ্বলন্ত এক নিউক্লিয় চুল্লি, তারপর ছিল 100 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়েও বেশি। তারপর কি হলো, বিজ্ঞান বলছে এই সুপার অ্যাটম তথা হিরণ্যগর্ভের মধ্যে অবস্থিত ছিল ফোটন। ফোটন ভেঙে পরিণত হলো ম্যাটার এবং অ্যান্টিম্যাটার নামের দুই ধরনের কণায়। কিন্তু সমস্যা হলো এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে পুনরায় ফোটনে পরিণত হলো। আপনারা জানেন যে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার দুই ধরনের কণা আছে, যেটা ম্যাটার মানে পদার্থ আর অ্যান্টিম্যাটার মানে প্রতিপদার্থ, এবং
পদার্থ এবং প্রতিপদার্থ যদি মানে একে অপরের সংস্পর্শে আসে, তাহলে তারা হচ্ছে ব্লাস্ট করে বা বিক্রিয়া করে। বিক্রিয়া করে তারা দুইজনই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আপনি যদি কোনো ক্রমে কোনোভাবে একটা ওয়ার্ম হোল দিয়ে, ওয়ার্ম হোল হচ্ছে বিজ্ঞানের এমন একটা তত্ত্ব যে তত্ত্বের মাধ্যমে ডিস্টেন্সকে কমিয়ে আনা যায়। আপনি যদি কোনো ওয়ার্ম হোল দিয়ে এমন একটা জায়গায় চলে যান যেখানে অ্যান্টিম্যাটার বা প্রতিপদার্থের কিছু আছে, প্রতিপদার্থের তৈরি জীব আছে, এবং সেই জীবের সাথে যদি আপনি হাত মেলান, সেই মুহূর্তেই আপনারা দুইজনই ব্লাস্ট হয়ে যাবেন। তো ম্যাটার এবং অ্যান্টিম্যাটার এই নামের এই দুই ধরনের কণা তৈরি হওয়ার কারণে, এবং তারা সমান সমান ছিল, সমান সমান ম্যাটার এবং সমান সমান অ্যান্টিম্যাটার, এই দুইটা পদার্থ সমান সমান হওয়ার কারণে বিক্রিয়া করে আবার হচ্ছে ফোটনে পরিণত হয়। এখানে দেখেন ঈশ্বরের প্রেরণা কিভাবে কাজ করতেছে। দুইটা বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে তারা হচ্ছে দুই ধরনের আবার ফোটনে পরিণত হচ্ছে, এবং ফোটন থেকে আবার ম্যাটার এবং অ্যান্টিম্যাটার তৈরি হচ্ছে। তো এভাবে দেখা যাচ্ছে 10 বিলিয়ন ফোটন কণা ভাঙলে যে পরিমাণ অ্যান্টিম্যাটার কণা তৈরি হয়, তার থেকে একটা ম্যাটার কণা বেশি তৈরি হয়। অর্থাৎ এরকম প্রসেস করতে করতে 10 বিলিয়ন ফোটন কণা যখন ভাঙে তৈরি হয়, 10 বিলিয়ন এরকম হওয়ার পরে একটা ম্যাটার জাস্ট বেশি তৈরি হচ্ছে। এবং এভাবেই কিন্তু আজকের জগতের এই সমস্ত পদার্থের সূচনাটা ঠিক সেখানেই তৈরি হয়। এবং প্রতি 10 বিলিয়ন ফোটন কণার জন্য একটি করে অতিরিক্ত ম্যাটার কণিকা রয়ে গেল, আর এভাবেই তৈরি হলো শত শত কোটি ম্যাটার কণা। এই এই ম্যাটার কণা আবার দুই রকমের, একটা হচ্ছে কোয়ার্কস, একটা হচ্ছে লেপটন। বিজ্ঞান বলছে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় অসংখ্য ম্যাটার কণা গলিত তরলাকারে অবস্থান করছিল, যার নাম বিজ্ঞানীরা দেন কোয়ার্কস, গ্লুয়ন, প্লাজমা। সেই কোয়ার্কস গুলো মিলিত হয়ে হেড্রন নামক যৌগিক কণিকা তৈরি হয়। এবং এই হেড্রনের দুটো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নিউট্রন এবং প্রোটন, যা বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পর মিলিত হয়ে তৈরি করা হাইড্রোজেন কণা। এবং তারও অনেক পরে তৈরি হয় হিলিয়াম, লিথিয়াম কণা, এবং এর আরো পরে বিশাল বিশাল নক্ষত্র সমূহ উচ্চ তাপে এবং চাপে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আয়রন সহ ভারী সব মৌল, যা দিয়ে তৈরি হলো সমগ্র জগৎ, গ্রহ, উপগ্রহ সবকিছু। অর্থাৎ সেই গলিত তরল কোয়ার্কস, গ্লুয়ন, প্লাজমার মধ্যেই ছিল সৃষ্টির জন্য সকল প্রয়োজনীয় কণা। শতপথ ব্রাহ্মণের রেফারেন্সটা এখানে আপনি দেখতে পারেন, যে এই সকল কিছুর অগ্রে হিরণ্যগর্ভে ছিল তরলের সমুদ্র বা মহাশূন্যে ভাসমান। অসংখ্য বছর এর পর বছর এই অবস্থায় অতিক্রান্ত হয়। অর্থাৎ অসংখ্য বছরের পর বছর যে কোনো কিছু তৈরি না হয়, যে এত বছর পরে 3,80,000 বছর পরে যে হাইড্রোজেন এবং হিলিয়াম, লিথিয়াম তৈরি হয়, সেটার ইঙ্গিত কিন্তু আমরা শতপথ ব্রাহ্মণে পেয়ে থাকি। এই সকল কিছুর অগ্রে হিরণ্যগর্ভে ছিল তরলের সমুদ্র যা মহাশূন্যে ভাসমান। এটা তো আমরা পড়লামই এখনো, যে এই হিরণ্যগর্ভের বিস্ফোরণ বা বিগ ব্যাং হতে সকল দিকে সমভাবে ছড়িয়ে পড়ে সমগ্র মহাজগৎ, যা আজও সম্প্রসারিত হচ্ছে। আর বিস্ফোরণকালে কম্পনের ফলে যে ধ্বনি তরঙ্গ উৎপন্ন হয়েছিল, সেই তরঙ্গটিকে 1948 সালে খুঁজে বের করতে সক্ষম হন জর্জ গ্যামফ। বিজ্ঞানীরা একে বলেন কসমিক ব্যাকগ্রাউন্ড ওয়েভ। আমরা বৈদিকরা সেই দৈব বা জগতের আদি তরঙ্গকে ভালোবেসে বলি ওম। এই ওম তরঙ্গ অর্থাৎ বিগ ব্যাং এর সাথে সাথেই কিন্তু এই ওম তরঙ্গটা ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ এখনো বিদ্যমান, কিন্তু সেটা প্রচুর প্রচুর ক্ষীণ, কিন্তু কসমিক ব্যাকগ্রাউন্ড ওয়েভটা ওই সময় প্রচুর শক্তিশালী ছিল, এবং সেটাই আমরা ওম বলে থাকি। সেই কসমিক তরঙ্গ নিয়ে ঋগ্বেদ বলতেছে দশম মন্ডলে 129 নম্বর সূক্তের 5 নম্বর মন্ত্রে, যে সেই তরঙ্গ সমগ্র দিকে সমগ্র দূর পর্যন্ত বিস্তৃত হলো। অর্থাৎ যতদূর পর্যন্ত এই মহাবিশ্ব বিস্তৃত হবে, ততদূর পর্যন্ত কিন্তু সেই ওম তরঙ্গ বিস্তৃত হলো। আর এই প্রভাবে সৃষ্টি হয় ব্যক্ত হবার সূচনা, যা আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এই শব্দ তরঙ্গে আধুনিক বিজ্ঞানের ভাষায় কসমিক সাউন্ড ওয়েভ বলা হয়। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা এর অ্যাস্ট্রোনমির প্রফেসর ড্যানিয়েল জে আইনস্টাইন এবং জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থবিদ্যার প্রফেসর চার্লস বার্নেটের সম্মিলিত আর্টিকেল কসমিক সাউন্ড ওয়েভ রুলস থেকে কি করে এই শব্দের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হলো তার ব্যাখ্যা দেওয়া হলো। আমরা জানি যে সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল একটি ঘন উত্তপ্ত পিণ্ড, বেদের ভাষায় হিরণ্যগর্ভ বা হিরণ্ময় ডিম। এই পিণ্ডের মধ্যস্থিত পদার্থ সমূহকে কসমোলজিস্টরা দুই ভাগে ভাগ করেন, একটা ব্যারিয়নিক, একটা নন ব্যারিয়নিক। ব্যারিয়নিক পদার্থ হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং একসময় এরা সকলেই ছিল আয়নিত অবস্থায়।
প্রসারণ শুরু হবার জন্য মূল ভূমিকাই ছিল এই উত্তপ্ত এবং আয়নিত ব্যারিয়নিক পদার্থগুলোর মধ্যস্থ ইলেকট্রনগুলোর মাধ্যমে নিঃসৃত ফোটন কণাগুলো। কম্পন স্ক্যাটারিং অফ ফোটন ফ্রম ইলেকট্রন। এই ফোটন কণাগুলো উত্তপ্ত প্লাজমার সাথে ব্যারিয়ন ফোটন ফ্লুইড তৈরি করে। কণাসমূহের মধ্যে সংঘর্ষের কারণে এই ফ্লুইডের সংকোচন ঘটে, কিন্তু এই সংকুচিত প্লাজমায় ফোটন সমূহকে উচ্চ বেগে বিচ্ছুরিত করে। যে স্থান থেকে ফোটন সমূহ নির্গত হয়ে যায় সেই স্থান ফাঁকা হয়ে যাওয়া, সেখানে কি নিম্ন চাপযুক্ত স্থান তৈরি হয় যা তার চারিদিকে ফ্লুইড দ্বারা চাপ প্রাপ্ত হয়, আর এই চাপই সে পানি থেকে শব্দ তরঙ্গের সৃষ্টি করে। শুধু পার্থক্য হলো এই যে এখানে কাউকে মুখে শব্দ করে তরঙ্গ তৈরি করতে হয়নি, বরং ফোটন নির্গত হয়ে যাওয়ায় সৃষ্ট চাপের কারণে এই তরঙ্গ তৈরি হয়। আর বৈদিক সৃষ্টি তত্ত্ব মতে এই শব্দই হচ্ছে ওম। তো এখন পর্যন্ত বোঝেন নাই, মানে কিছুই বোঝেন এরকম কেউ আছেন? আচ্ছা, সবাই যেহেতু চুপচাপ তার মানে আমি ধরে নিতে পারি যে সবাই বুঝছেন। দাদা নমস্কার, আমার একটা প্রশ্ন ছিল। হাবল, আচ্ছা এক মিনিট, হাবল নোবেল পাইছে, এটা কি আমি লিখছি আমার এখানে? আমি তো লিখি নাই। কি বলছে হাবল নোবেল পাইছে এটার কথা? আমি 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 জিজ্ঞেস করছিলাম, একজন বলছিল তো, বললো যে মানে একজন জিজ্ঞেস করছে যে কে নোবেল পাইছে, একজন বলছে হয়তো বা হাবল। আমি বলছি যে হাবল আবার কবে পাইলো, এইটাই আর কি। আচ্ছা দাদা, প্রশ্ন ছিল, প্রশ্নটা করেন। দাদা একদম প্রথমে আপনি বলছেন যে প্রকৃতি, ঈশ্বর এবং জীবাত্মা একই সময় সৃষ্টি হয়েছে। তো আসলে এই জিনিসটা আমি আসলে একটু কনফিউজ, তো এটা যদি আরেকটু আলোচনা করে দিতেন। প্রকৃতি, ঈশ্বর এবং জীবাত্মা একই সময় সৃষ্টি হয়েছে এটা আমি বলিনি। তারা সমসাময়িক, অর্থাৎ তারা একই সময় থেকে, অর্থাৎ ঈশ্বর বসে বসে পদার্থ তৈরি করছে ব্যাপারটা এরকম না। তারা সমসাময়িক, অর্থাৎ তিনটা সত্তাই একসঙ্গে বর্তমান ছিল, সৃষ্টি হওয়ার কথাটা বলিনি আমি। আচ্ছা দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনাকে আমি ক্লিয়ার করতে পারিনি, আপনি এমনিতেই বললেন, বুঝতে হ্যাঁ, পারছি, সমস্যা আসলে নেই। আমি আপনাকে আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার আমি হয় না। আপনাকে ক্লিয়ার করে দিব, প্রবলেম নেই, তবে সেটা হচ্ছে ক্লাস টাইমের বাইরে। এখন আমাদের হাতে সময় কম, কারণ এতক্ষণ ধরে জাস্ট সৃষ্টি তত্ত্বে আলোচনা করলাম। এই যে এখন আমাদের নতুন মিটিং দিতে হবে, এটা টাইম শেষ। তো নতুন মিটিং করে আমি হচ্ছে বিবর্তনবাদ নিয়ে আলোচনা করব। আর বিবর্তনবাদ আমি কোনো স্লাইড তৈরি করিনি, বিবর্তনবাদ একদম সরাসরি সরাসরি যে অগ্নিবীরের সাইট, সেই সাইট থেকে আপনাদেরকে হচ্ছে পড়াবো। তো মোটামুটি এখন পর্যন্ত কারো কাছে কি মনে হয়েছে বৈদিক সৃষ্টি তত্ত্ব বিজ্ঞানের বিরুদ্ধে, বা হচ্ছে বৈদিক সৃষ্টি তত্ত্ব এমন কিছু বলে যেটা ধর্মকে আর বিজ্ঞানকে দুটো আলাদা রাস্তায় ঠেলে দেয়? এখনো মনে হয়নি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের সৃষ্টি তত্ত্ব মূলত এটুকুই ছিল সম্ভবত। এরপরে হচ্ছে আমরা আহ, যে পরে যে মিটিংটা শুরু করবো সেই মিটিং এ আমরা হচ্ছে ইনিশ কথা বলবো বিবর্তনবাদ নিয়ে। তো আরো সম্ভবত 40 মিনিটের ক্লাস করা লাগবে। আপনারা 40 মিনিট ক্লাস করার মতো ধৈর্য বা মনোবল আছে, নাকি হচ্ছে বিবর্তনবাদটা অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করব? কোনটা করব? না, আছে মনোবল, ধৈর্য সবই আছে, করলে মনে হয় ভালো হয়। আমার করার ইচ্ছা আছে, নমস্কার তবে দাদা। যদি, হ্যাঁ নমস্তে। হ্যাঁ, ক্লাস করান দাদা। আমি বলতে চাইছিলাম যে এই যে যে আমাদের ঋগ্বেদে যে মন্ত্রগুলো বলানো হচ্ছে সেগুলো বাংলায় আলাদা কিন্তু হিন্দিতে বা সংস্কৃতে আলাদা কেন? মানে যেগুলো অনুবাদ করা হয়েছে সংস্কৃত থেকে হিন্দিতে বা সংস্কৃত থেকে ইংলিশে আর বাংলায়, সবগুলো আলাদা দেখাচ্ছে যে। হ্যালো? হ্যাঁ দাদা, সংস্কৃতে শুনতে আলাদা পেয়েছেন? আপনি, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পেয়েছি, বাংলায় আলাদা বা সংস্কৃতে আলাদা। তো এখন কথা হচ্ছে কি, সংস্কৃতে বা হচ্ছে হিন্দিতে যে ভাষ্য সেটা আপনি আমাকে একটু ইনবক্সে দিয়েন। এটা তো আর্য ভাষ্য থেকেই নেওয়া, মানে একদম আহ আর্য সংস্কৃত ভাষ্য থেকেই নেওয়া। হ্যাঁ, বেদঋষি.com থেকে আমি দেখছিলাম। তো এখানকার যে বাংলা ভাষ্যগুলোর থেকে কিন্তু হিন্দিতে সেগুলো আলাদা টোটালি। আচ্ছা তাহলে আপনি আমাকে একটু স্ক্রিনশট দিন, আমি ভাষ্যগুলো মিলিয়ে দেখবো। ঠিক আছে। আচ্ছা 1 মিনিটের কম সময় আছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেম লিংকে ক্লিক করে আবার জয়েন করবেন। আমি মিটিংটি ক্লোজ করে দিচ্ছি।
আচ্ছা, তো এটা হচ্ছে মূলত হচ্ছে অগ্নিবীরের সাইট। তো এখান থেকে আমি আপনাদেরকে মোটামুটি পড়ানোর চেষ্টা করব। তো প্রথম পর্বে এখানে সেরকম ভাবে মানে আমি আজকে কিছু পড়াবো না, আপনারা এটা হচ্ছে দেখে নেবেন। আমি মূলত আজকে জিনিসটা অর্থাৎ বেদ বিবর্তনবাদ সমর্থন করে কি করে না, আর করলেও সেটা কিরকম বিবর্তনবাদ সমর্থন করে, সেটা আমি আজকে জিনিসটা পড়াবো। ইন ডিটেলসে পড়ানোর সময় এবং ধৈর্য কোনোটাই আমার এবং আপনাদের কারো কাছেই নেই, কারণ আমি আপনাদেরকে একটা বইয়ের ছবি দিয়েছিলাম, সায়েন্স ভেঞ্চার। সে পুরো একটা বই, প্রায় 300 থেকে 400 পৃষ্ঠার একটা বই হচ্ছে এই সম্পূর্ণ বিবর্তনবাদ নিয়ে লেখা। তো এখানে আমি খুব শর্ট আলোচনা করার চেষ্টা করবো, তবে যতটুকু আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এখানে প্রথম পার্টে আমি যে জিনিসটা নিয়ে আসতেছি, আমি বলেছিলাম যে আপনাদেরকে মন্বন্তরের সময়টা আমি আপনাদেরকে দিয়ে দিব, পরবর্তীতে হয়তো আর দেওয়া হয়নি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। 14 মন্বন্তর প্লাস 15 সন্ধিকালের সমপরিমাণ সময়। এক মন্বন্তর হচ্ছে 71 চতুর্যুগ। চতুর্যুগ বলতে এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা মিলে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি চারটা পার হলে তাকে এক চতুর্যুগ বলা হবে। আর এক মন্বন্তর হচ্ছে 71 চতুর্যুগ। তো এর মধ্যে প্রথম চতুর্যুগ ছিল এই যে, এই সংখ্যাটা আমার এখন উচ্চারণ করার ইচ্ছা নাই আসলে, অনেক বড়। আর এক সন্ধিকালে যে এটা, তো তাই সৃষ্টিকাল তথা এক ব্রহ্ম দিবস বা এক কল্প সমান সমান 4.32 বিলিয়ন বছর। এক কল্প 4.32 বিলিয়ন বছর। আর আমাদের বিজ্ঞান মতেও কিন্তু প্রায় 4.32 বিলিয়ন বছরই হচ্ছে আহ এই মহাবিশ্বের বয়স, যেটা এই এক কল্প বা ঈশ্বর সমান, মানে এক কল্পের সমপরিমাণ সময়। গীতার অষ্টম অধ্যায় 17 নম্বর শ্লোকের ব্যাখ্যায় আমরা পাই, সৃষ্টিকাল তথা এক কল্প হলো সহস্র চতুর্যুগের সমান। আবার আমরা জানি সত্যযুগ এত বছর, ত্রেতা যুগ এত বছর, দাপর যুগ এত বছর, কলি যুগ এত বছর। অর্থাৎ এক চতুর্যুগ সমান সমান 43,20,000 বছর। তাহলে সহস্র চতুর্যুগ বা সৃষ্টি সময়কাল হচ্ছে 4.32 বিলিয়ন বছর, যেটা বর্তমান সায়েন্স মতে যেটার একদম বিজ্ঞানীরা স্বীকার করে যে মহাবিশ্বের বয়স 4.32 বিলিয়ন বছর। তো সেটা দেখানোর জন্যই আমি হচ্ছে আপনাদেরকে প্রথম পার্টে নিয়ে আসছি। আমি এই তিনটাই হচ্ছে লিংক আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এরপরে 2 নম্বরটাতে আসি। পৃথিবী নামক সবুজ গ্রহটির শ্রেষ্ঠ সম্পদ তার জীব বৈচিত্র্য। আজ থেকে 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এমনই অসংখ্য উত্তপ্ত রাসায়নিক পদার্থে পরিপূর্ণ প্রাণহীন নিষ্পন্দ এক মরুভূমি। আহ ধীরে ধীরে তাপ বিকীর্ণ হতে হতে শীতলতর ধরনী ক্রমশ প্রস্তুত হচ্ছিল প্রাণীর ধারণ হেতু। এমনই এক সময় ঘটলো আপাত দৃষ্টিতে এক রাসায়নিক দুর্ঘটনা। দুটি রাসায়নিক পদার্থ উত্তপ্ত পরিবেশে পাশাপাশি থাকলে বিক্রিয়া সংগঠন করে, এবং সেই সময় অসংখ্য সক্রিয় রাসায়নিক মৌল ছিল যারা পারস্পরিক অসংখ্য বিক্রিয়ারত ছিল। পানি ছিল, মিথেন গ্যাস ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল। এভাবে প্রায় 50 থেকে 70 কোটি বছর পার হওয়ার পরে একদিন নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি হয়। হঠাৎ করেই বিক্রিয়ার কারণে নিউক্লিওইক অ্যাসিডের উৎপত্তি হয়। আমি সরি, আসলে এইখানে বানান ভুলের কারণে আমার প্যাচ লেগে গেছে উচ্চারণে। তো আজ থেকে 4 বিলিয়ন বছর আগে এরকম এক স্বতঃস্ফূর্ত দুর্ঘটনার রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হয়েছিল নিউক্লিক অ্যাসিড নামক যৌগযুক্ত প্রথম জীবন্ত কোষটি। এমনকি আপাত দৃষ্টিতে একটি অকস্মাৎ রাসায়নিক বিক্রিয়া, যাতে সাধারণ কোনো রাসায়নিক যৌগ নয়, এবং তৈরি হয়ে গেল জীবন্ত কোষ। তাকে আপনি রাসায়নিক দুর্ঘটনা বা কাকতালীয় বলবেন, নাকি অলৌকিক বা ঐশ্বরিক হস্তক্ষেপ বলবেন, তা ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। পবিত্র বেদে কি বলতেছে? ইকশন বা ঈশ্বরীয় মহত্ব। তো জীবন্ত কোষের বৈশিষ্ট্যই হচ্ছে সে সন্তানের জন্ম দিতে পারে। কথাটি স্থূল অর্থে ব্যবহৃত হলেও এর অর্থ হচ্ছে তার থেকে হুবহু একই রকম অন্য কোষের উৎপত্তি ঘটাতে পারে, যাতে পূর্ব কোষের সকল রাসায়নিক তথ্য সরবরাহকৃত হয়। পিতার চুলের রং বা মায়ের চোখের বর্ণালী এভাবেই পিতামাতা থেকে সন্তানে স্থানান্তরিত হয়। এভাবেই সেই একটি জীবন্ত কোষ থেকে চেন বিক্রিয়ার মতো ক্রমে উৎপন্ন হতে লাগলো অসংখ্য কোষ, যাতে রয়ে গেল আদি সেই কোষটির ছাপ। মনে রাখতে হবে সেগুলো ছিল কেবল একটি মাত্র কোষ। আপনার আমার মতো প্রাণীদের শরীরে কোটি কোটি কোষ রয়েছে, কিন্তু তখন এই নতুন প্রাণগুলো কোষ ছিল শুধুমাত্র একটি। আসলে এদেরকে প্রাণী বলা দুরূহ, যেতে পারে কেবল একটি সজীব কোষ। এরা অনেক ক্ষুদ্র ছিল, এবং পরবর্তীতে হচ্ছে অ্যাবিওজেনেসিস অর্থাৎ প্রাণহীন রাসায়নিক পদার্থ থেকে পৃথিবীতে প্রথম প্রাণীর উৎপত্তি, এবং এ থেকে সমস্ত জীবজগতের উৎপত্তি।
এই কারণেই দেখবেন আপনার বাসা ইঁদুরটির সাথে আপনার ডিএনএ এর মিল 85%, কেননা সমস্ত প্রাণী জগতের আগমন যে সেই একটি কোষ থেকেই। আমাদের সকলের আদি উৎপত্তিও সেই এক। এজন্যই মহর্ষি কণাদ বৈশেষিক দর্শনে বলেছেন, বৈশেষিক দর্শনে আমরা পাই বস্তুসমূহের ধর্ম এবং গুণ সহজাতীয়, অর্থাৎ একই রকম হওয়া তাদের একই উৎপত্তি নিদর্শক। অর্থাৎ একই উৎপত্তি থেকেই যে হচ্ছে সমস্ত কিছু ধর্ম এবং গুণ সজাতীয় হওয়াটা নির্দেশ করে। আর এভাবেই ধীরে ধীরে প্রথমে জগতের সৃষ্টি এবং তারপরে বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে অন্য সকল কিছুর সৃষ্টিকে নিয়ে সনাতন ধর্মের যে দর্শনটি কাজ করে তাকে আমরা মহর্ষি কপিলের সাংখ্য দর্শন নামে চিনি। সাংখ্য দর্শনে এই বিবর্তনবাদের অপর নাম পরিণামবাদ। পরিণামবাদ ব্যাখ্যা করে দিয়ে জগৎ ব্যাখ্যা করে জগতের বিবর্তনের মূল কাঠামো। সাংখ্য দর্শনের অধ্যায় 61 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যখন সত্য রজ এবং তম গুণের সম্পূর্ণ সাম্যাবস্থা বিদ্যমান থাকে তখন সৃষ্টি অপ্রকাশিত অবস্থা থাকে। অর্থাৎ সেই হিরণ্যগর্ভ বা বিগ ব্যাং এর যে বিন্দুটা সেই বিন্দু অবস্থা কখন থাকে, যখন সত্য রজ ও তম তিনটার সম্পূর্ণ সাম্যাবস্থা বিদ্যমান থাকে। ঈশ্বর কর্তৃক যখন এই সাম্যাবস্থার অসাম্য ঘটে তখনই সৃষ্টি শুরু হয়, জগতের সৃজন ঘটে এবং প্রকাশিত হয় মূল প্রকৃতি। প্রকৃতির পরমাণু হতে প্রথম সৃষ্টি হয় মহত্তত্ত্ব, অর্থাৎ এই সকল কিছুর প্রকাশ হয়। মহত্তত্ত্বের পরে আসে অহংকারের অর্থাৎ অস্তিত্বের। এই অহংকার মানে কিন্তু ইগো না, এখানে সবকিছুর বাংলা অর্থ ধরলে হবে না। সংস্কৃত আর বাংলা কিছু কিছু ক্ষেত্রে দুইটা একই শব্দ হলেও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এখানে যে অহংকার বলা হচ্ছে সেটা মানে অস্তিত্ব বোঝাচ্ছে। অর্থাৎ প্রথম কোনো কিছু যখন তৈরি হয় জড় প্রকৃতি থেকে, যা নিজস্ব অস্তিত্ব বা অহংকার আছে, সে জড় নয়। পুরুষ এবং প্রকৃতির যখন মিলন হয় তখনই জড় প্রকৃতি থেকে প্রাণময় অহংকারের সৃজন হয়। সাংখ্য দর্শনে পরিণামবাদের এই মহত্তত্ত্ব থেকে অহংকার বা অস্তিত্বের প্রথম সৃজনই বিবর্তনবাদের জড় রাসায়নিক পদার্থ থেকে নিউক্লিক অ্যাসিড নামক প্রাণময় প্রথম প্রাণের সৃজন, অর্থাৎ এবিওজেনেসিস। বিজ্ঞান যাকে বলছে এবিওজেনেসিস, সাংখ্য দর্শন তাকে বলতেছে মহত্তত্ত্ব বা অস্তিত্বের বা অহংকারের সৃষ্টি। এখন এই প্রথম চারটি ধাপ বিজ্ঞানের সাথে মিলে গেল, এর পরের ধাপগুলো এখানেই বলে রাখি। 5 নম্বর বলতেছে অহংকারের পর সৃষ্টি হবে বুদ্ধি মানে ব্রেন বা মস্তিষ্ক, এবং একই সাথে সমসাময়িক ভাবেই কিন্তু সৃষ্টি হয় তন্মাত্রা, চক্ষু ও স্পর্শ, এই জাতীয় অনুভূতিগুলো সমসাময়িক ভাবে সৃষ্টি হয়। এবং যখন এই অনুভূতিগুলো সৃষ্টি হয় তারপরেই সৃজন হয় চিত্তের এবং মানুষের বা মাইন্ড বা কনসিয়াসনেস। তো এগুলা কিন্তু সাংখ্য দর্শনের অধ্যায় প্রথম অধ্যায়ের যে 61 নম্বর শ্লোক সেখানে আপনারা পেয়ে থাকবেন। ওকে, তো এবার আবার বিজ্ঞানে ফিরে যাই। এককোষী প্রাণের সৃষ্টি তো হলো, সময় বয়ে চললো, সেই একটি কোষ থেকে শত শত কোটি কোষ সৃষ্টি হতে লাগলো। মহর্ষি কপিল সাংখ্য দর্শনে বলেছেন পরম্পরা হিসেবে বীজ হইতে অঙ্কুর হয়, আবার সেই অঙ্কুর হইতে বীজের উৎপত্তি, এই প্রবাহরূপ অনাদি। আর এই প্রবাহ রূপেই চলতে লাগলো সৃষ্টির ধারা। পেরিয়ে গেল আরো প্রায় 2 বিলিয়ন বছর। আজ থেকে প্রায় 2 বিলিয়ন বছর আগে এরূপ দুইটি কোষের স্বতঃস্ফূর্ত অকস্মাৎ মিলন ঘটার পরে ঘটনা মোড় ঘুরিয়ে দিল সৃষ্টির ইতিহাসের। এতদিন ছিল একক কোষ, হঠাৎ দুইটি কোষের মিলনে নতুন যে কোষ তৈরি হলো তা এখন আর একক কোনো সত্তা নয়, তা বহন করছে দুইটি আলাদা কোষের সত্তা, তার পিতামাতার সত্তা। এখন মিউটেশন তথা জিনের বিন্যাসের সম্ভাবনা বেড়ে গেল কয়েক কোটি গুণ। নতুন নতুন বহুকোষী প্রাণের সৃষ্টি হতে থাকলো স্বতঃস্ফূর্ত ভাবে। জলজ পরিবেশে জন্মতে থাকা এইসব প্রাণের তখনও কিন্তু নিবাস ছিল জলাশয় তথা সমুদ্র, স্থলে তখনও প্রাণের আগমন ঘটেনি। এজন্য 4 বিলিয়ন বছর আগের এলিসিয়ে ইত্যাদি প্রাণের আদি পুরুষের অস্তিত্ব সমূহ এখনো পাওয়া যায় গভীর সমুদ্রের ফাটলে। এভাবে বিবর্তনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে সমুদ্র সৃষ্টি হলো বিলিয়ন বিলিয়ন প্রজাতির, ছড়িয়ে পড়তে লাগলো জীবন বৃক্ষের শাখা প্রশাখা। কিন্তু এত বিলিয়ন প্রজাতির বৃত্তের মধ্যে কেবল একটি প্রজাতি শেষ পর্যন্ত পরিণত হবে মানুষে এবং বাকিদের ভাগ্য হবে আলাদা। এভাবে ক্রমে ক্রমে জটিল হতে লাগলো প্রাণীদের গঠন, বাড়তে লাগলো তাদের দেহে কোষের সংখ্যা। আজ থেকে 550 মিলিয়ন বছর আগে সে অসংখ্য প্রজাতির মধ্যে একটি ছিল জেনোটারবেলা। এটা কি লিখছে চুরো, যাই হোক আমি নামটা জানি না, আগে এটা উচ্চারণ করিনি এই জন্য আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। একটি মাত্র 3 ইঞ্চি লম্বা জলজ পোকা। বিজ্ঞান বলছে এই পোকাটি হলো সকল বাইলেটেরান, অর্থাৎ যাদের মুখ এবং পায়ুপথ আছে এবং এই দুইটি ছিদ্র সমগ্র পরিপাক তন্ত্র দিয়ে যুক্ত প্রাণীর আদি পুরুষ। যখনই পুকুরে মাছ ধরতে যাবেন মনে রাখবেন আপনার পূর্বপুরুষ ছিল জলজ মাছ।
আশ্চর্য হলো সত্যি যে তখনকার সময়ে জগতে যে বিলিয়ন বিলিয়ন প্রজাতির আবির্ভাব ঘটেছিল তার 99% এখন বিলুপ্ত। এখন মানুষ কি পারবে সেই বিলুপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে? নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। আজ থেকে 540 মিলিয়ন বছর আগে সেই প্রজাতিটির শরীরে মিউটেশনের মাধ্যমে বিশেষ কিছু কোষের উৎপত্তি ঘটলো। সেই কোষসমূহের বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে সেগুলো দিয়ে আশেপাশে কি আছে, আলো নাকি অন্ধকার, কোনো শিকারী আসছে কিনা তা বুঝতে পারা যায়। পরবর্তী 20 মিলিয়ন বছর ধরে সেই কোষগুলো আরো উন্নত হতে লাগলো। আজ সেই কোষগুলোকে আমরা বলি চোখ। অর্থাৎ দেখেন, চোখের উৎপত্তি। এবং আমরা দেখতে পারতে লাগলাম আমাদের আশেপাশের পরিবেশকে, শত্রুদের আলাদা করতে পারতাম এবং আলাদা করতে পারলাম আলো অন্ধকারকে। প্রকৃতি এই দানের ফলে আমাদের প্রজাতির টিকে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল অন্য প্রজাতির চেয়ে। ততদিনে আমরা পরিণত হয়েছি এক মৎস্য প্রজাতিতে। সেই মৎস্য পূর্বপুরুষের নাম এটা মিলো কুনমিনজিয়া। মাইলো কুনমিনজিয়া। যাই হোক, আমরা শ্বাস নেই ফুলকার সাহায্যে, অর্থাৎ আমরা বাতাস থেকে শ্বাস নিই না, আমরা পানিতে দ্রবীভূত অক্সিজেন এই ফুলকা নামক জিনিসের সাহায্যে গ্রহণ করি। আর এই মাইলো কুনমিনজিয়া এর এখন আছে অসামান্য একটি অস্ত্র। তা কি? এখন চোখ তো তৈরি হলো, চোখের থেকে সে যেটা দেখবে সেটার জন্য তো হচ্ছে মস্তিষ্কেরও প্রয়োজন। তাই সমসাময়িক একদম যে সময় চোখ তৈরি হয়, সমসাময়িক ভাবেই চোখের রিলে স্টেশন হিসেবে চোখের পিছনে তৈরি হয় অল্প কিছু কোষ, একদম সূচাগ্র পরিমাণ। সেই কোষগুলো একসময় কালের বিবর্তনে হয়ে উঠতে থাকলো আধুনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি, তার নাম মস্তিষ্ক। তো এখন আমরা আরেকটু আগে ফিরে যাই। এখানে কিন্তু বলতেছে যে অহংকারের পর সৃষ্টি হবে বুদ্ধি, মানে ব্রেন বা মস্তিষ্ক, এবং সমসাময়িক ভাবে একই সাথে সৃষ্টি হয় চক্ষু বা স্পর্শ ইত্যাদি অনুভূতির, সাংখ্য দর্শন। কিন্তু বিপদের তো আর কখনোই শেষ নেই। আমাদের মৎস্য পূর্বপুরুষের সম্মুখীন হলো এক মহাবিপদের। এক প্রকার শিকারী জলজ প্রজাতির চোখ পড়লো আমাদের উপরে। কিন্তু জিনের যে পাশা খেলা, এটা পাশা খেলা বলতে হচ্ছে কম্পারেটিভ বোঝাচ্ছে, মানে জিনের যে খেলা, সেই খেলায় আমরা পেয়ে গেলাম আরেকটি সুযোগ। কিসের সুযোগ? আমাদের চোয়াল বড় হতে লাগলো। যত বড় চোয়াল তত বেশি খাবার, যত বেশি খাবার তত বেশি শক্তি। এতে শিকারী প্রজাতি থেকে আমাদের পালানোর ক্ষমতা বাড়তে লাগলো। আর আমাদের পূর্বপুরুষরা বেশি বেশি করে থাকতে লাগলো একদম গভীর সমুদ্রে, যাতে শিকারী সহজে খুঁজে না পায়। কিন্তু গভীর সমুদ্রে অক্সিজেনের পরিমাণ তো অনেক কম। এভাবে চলতে চলতে 3 বিলিয়ন বছর পেরিয়ে আজ থেকে প্রায় 390 মিলিয়ন বছর আগে আমরা তখন 1 ফুট দৈর্ঘ্যের মৎস্য প্রজাতি। আর গভীর সমুদ্রে শিকারীর ভয় লুকিয়ে থাকতে থাকতে আমাদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। শরীরে অক্সিজেনের অভাব প্রকট হতে লাগলো। আস্তে আস্তে 370 মিলিয়ন বছর আগে অতিরিক্ত অক্সিজেন গ্রহণের উদ্দেশ্যে আমাদের দেহে নতুন একটি অঙ্গের সৃষ্টি হয়, যার নাম ফুসফুস। আজকেও যখন প্রতিদিন বুক ভরে শ্বাস নেবেন, মনে রাখবেন আজকে থেকে 370 মিলিয়ন বছর আগে এক শিকারী থাবার কাছে জীবন রক্ষার সার্বক্ষণিক তাড়া থেকে বাঁচার জন্য আমাদের এই বাতাস থেকে শ্বাস নেবার ফুসফুসের আবির্ভাব ঘটেছিল। আমাদের পূর্বপুরুষের তখন নাম হলো ইকথায়োস্টেজিয়া। তাদের ফুলকা হতে লাগলো, বিলুপ্ত সৃষ্টি হলো ফুসফুস, এবং তারা কিছুক্ষণের জন্য পানির উপরে ভেসে উঠে এবং বাতাস থেকে শ্বাস নেয়, আবার ডুব দিয়ে নিচে চলে যায়। এ হলো এমন এক মৎস্যের ন্যায় প্রজাতি যা এক ধরনের মাছও, আবার যাদের 4টি পতঙ্গ এবং ফুসফুসও ছিল। মাছ এবং চতুর্পদী প্রাণীর মধ্যকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্ত প্রজাতি এই যে এই ইকথায়োস্টিজা, এবং ছবিতে থাকা টিকটালিক। তার পূর্বপুরুষের 4টি জানা হয়ে উঠলো 4টি অঙ্গ প্রত্যঙ্গ, আস্থা হয়ে উঠেছে আমাদের হাত পা। তারও কিন্তু ছিল আমাদের মতে বাহুর হাড় এবং আঙ্গুলের হাড়, হিউমেরাস এবং ফ্যালাংস। এখানে ছবি দিয়ে দিচ্ছে, এটা সম্ভবত কম্পিউটারে 3D তে আঁকা ছবি। আমরা কেন হেসকি দেই বা হিকটাপটা কেন দেই? কারণ আমাদের আদি পুরুষ ফুলকাযুক্ত থেকে যখন ফুসফুসে কনভার্ট হতে লাগলো, এই পর্যায়ে আমরা মাছের মতো পানিতে দ্রবীভূত অক্সিজেনও নিতে পারি, আবার পানির উপরে ভেসে উঠে বাতাস থেকে অক্সিজেনও নিতে পারি। যখন পানির উপর থেকে সরাসরি বাতাস ফুসফুসে নেওয়ার পর পানির গভীরে গিয়ে আবার ফুলকা দিয়ে শ্বাস নিতে হতো, তখন সেই প্রক্রিয়ায় আমাদের কণ্ঠনালীটা বন্ধ করে ফেলতে হতো, যাতে ভিতরে পানি ঢুকতে না পারে ফুসফুসে। আর কণ্ঠনালী বন্ধ করার সেই ধাক্কাটা আমাদের বক্ষ পিঞ্জরের ভিতরে এক প্রকার কাঁপুনি সৃষ্টি করতো। আদৌ সেই কাঁপুনিটা আমাদের ভিতরে রয়ে গেছে অতীতের চিহ্ন হিসেবে, যাকে আমরা বলি হেঁচকি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের এই 2য় পর্ব। এখন আমরা চলে যাব 3য় পর্বে। দেখি 3য় পর্বে কি বলা হচ্ছে। 3য়
দ্বিতীয় পর্বে বলা হচ্ছে যে এখানে প্রথম একটা ঘটনার অবতারণা করা হয়েছে। 1938 সালের 23শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার চালুমরা নদীতে ট্রলার চালিয়ে মাছ ধরছিলেন একজন ব্যক্তি, হেনরি বুজেন। মাছ ধরতে গিয়ে অদ্ভুত এক মাছ জালে ধরা পড়ে তার। 4টি মাংসল ধরনের অস্থিযুক্ত পাখার ন্যায় রয়েছে মাছটির, যেন হাত পায়ের মতন। সাধারণত দেখবেন মাছের পাখনায় কিন্তু কোনো হাড্ডি বা অস্থি থাকে না বা হাড় থাকে না, যা এই মাছটি রয়েছে। এই গুজেন সাহেবের বন্ধু আবার দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন জাদুঘরের একজন কিউরেটর, তার নাম ম্যাজরি লেটিমার। অদ্ভুত দর্শন মাছটি দেখে সাথে সাথে তিনি ম্যাজরিকে নিয়ে এসে দেখালেন মাছটি, কিন্তু মাছটি দেখে অবাক হলেও পরিচিত কোনো মাছের সাথে মিল তিনি খুঁজে পেলেন না। তাই নিরুপায় হয়ে জীবতত্ত্ববিদ বন্ধুবর প্রফেসর স্মিথের শরণাপন্ন প্রফেসর স্মিথ দেখা মাত্র চিনে ফেললেন মাছটির পরিচয় এবং বিস্মিত হলেন। কেন বিস্মিত হলেন? কারণ হচ্ছে আমরা গত পর্বে দেখেছি ইকথায়োস্টেজা নামক টেট্রাপড মাছ তথা জলজ প্রাণীটি রাঙ্গায় উঠে এলো প্রথমবারের মতো। আর কেই বা জানতো এই 4 পেয়ে মাছের মতো প্রজাতি এর কোটি কোটি প্রজন্মের পরবর্তী প্রজন্ম হবে মানুষ নামক প্রজাতি। মাছের একসময় পরিণতি হবে মানুষ, এ তো ভাবাও অসাধ্য। তো এই মাংসল অস্থিযুক্ত 4টি পাখনাযুক্ত মাছের ন্যায় প্রজাতি, যার 4টি মাংসল পাখনার বিবর্তনগত রূপে আজকে আমাদের এই হাত এবং পা। 1938 সালে প্রফেসর স্মিথ যে মাছটি দেখে অবাক হয়েছিলেন, সে মাছটি ছিল ওই প্রজাতিরই এক বংশধর। প্রায় 37 কোটি বছর আগে প্রজাতির বংশধর তিনি খুঁজে বের করে ফেলেছিলেন এই বিংশ শতাব্দীতে। তারপর আবার আমরা আগের গল্পে ফিরে আসি। এই মাছটি উঠে এলো ডাঙ্গায় এবং রোদের তাপে তার গায়ের চামড়া শক্ত এবং পুরু হতে লাগলো। আঙ্গুলের চামড়া মাটির ঘর্ষণ এবং তাপে শক্ত হয়ে সৃষ্টি হতে লাগলো শক্ত থাবার। এভাবেই ক্রমে ক্রমে পরিণত হলো এক নতুন প্রজাতিতে, তার নাম ক্যাসিনেরিয়া। কিন্তু ভেজালটা হলো অন্যখানে। আগে তারা থাকতো পানিতে, পারতো ডিম, বাইরে চলে আসা সেই ডিমকে নিষিক্ত করতো পুরুষরা। কিন্তু এখন তো নিবাস ডাঙায়। সূর্যের তাপে আগের মতো শক্ত আবরণহীন ডিম থাকলে বাইরে হয়ে যাচ্ছে নষ্ট, বাইরে হয়ে যাচ্ছে শুষ্ক এবং নষ্ট হয়ে যাচ্ছে অঙ্কুরে। এখন কি করণীয়? তাই সেই ডিমের চারপাশে তৈরি হলো কঠিন আবরণ। আজও মানুষের বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া যারা দেখেছেন তারা দেখবেন সদ্যজাত শিশুটি মায়ের পেটে কয়েকটি স্তর বিশিষ্ট আবরণে আচ্ছাদিত হয়ে আছে, যার নাম অ্যামনিয়ন, এবং যার উল্লেখ প্রাচীন সংস্কৃত গ্রন্থ গর্ভোপনিষদ এবং ভগবত গীতার 3 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি আজ থেকে 34 কোটি বছর পূর্বে ক্যাসিনেরিয়া নামক প্রজাতিটি নিজেদের ডিমের ভেতরের তরল অংশকে সূর্যের তাপ থেকে শুকিয়ে যাওয়া হতে রক্ষা করার জন্য সৃষ্টি হয়েছিল এই আবরণের। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, পূর্বে জলজ জীবনের পূর্বপুরুষ পানিতে ডিম পাড়ার পর আবরণহীন সেই ডিমকে পুরুষ নিষিক্ত করতো, কিন্তু এখন ডিম পাড়ার পর ডিমের চারপাশে শক্ত আবরণ, তো আর এই শক্ত আবরণকে ভেদ করে নিষিক্তকরণ করা সম্ভব নয়। তখন প্রজাতির সংরক্ষণে বেঁচে থাকার তাগিদে তারা ডিমকে শরীর ভেতরে নিষিক্ত করার এক পদ্ধতি খুঁজে বের করে, এবং সেই পদ্ধতির নামই হচ্ছে যৌন যৌন পদ্ধতি। তো এখন আর বাইরে নয়, স্ত্রী প্রাণীর শরীরের ভিতরেই পুরুষ প্রাণীটি ডিমকে শক্ত আবরণে আবৃত হয়ে যাবার আগেই নিষিক্ত করতে সক্ষম। এভাবেই আবিষ্কৃত হয়েছিল যৌন মিলন পদ্ধতির। আর এভাবেই স্ত্রী এবং পুরুষ বীজের মিলনে লক্ষ লক্ষ গুণে বেড়ে গেল জিনের আদান প্রদান এবং মিউটেশন এর হার। সৃষ্টি হতে লাগলো অসংখ্য নতুন নতুন প্রজাতি। আর প্রথম এই অ্যামিনিয়ন নামক পর্দার কারণেই ক্যাসিনিডিয়াদেরকে বলা হয় আর্লিয়েস্ট অ্যামিনোডস। এই অ্যামিনোডদের থেকে একসময় স্তন্যপায়ী সরীসৃপ এবং পাখিদের সৃষ্টি হয়। এদের মোটা দাগে 2টি ভাগ করা যায়, একটা সিনাপসিডস, একটা হচ্ছে সরপসিডস। তো এভাবে চলতে চলতে সময় এলো মহাপ্রলয়ের। আজ থেকে প্রায় 25 কোটি বছর পূর্বে পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এক দুর্যোগ সংঘটিত হয়, যা পারমিয়ান গণবিলুপ্তি নামে খ্যাত। পৃথিবীতে নেমে এলো যেন এক নরক। সাইবেরিয়ায় শুরু হওয়া মারাত্মক অগ্নুৎপাত গরম লাভা ছড়িয়ে দেয় পশ্চিম ইউরোপের আয়তনের সমান অঞ্চলে। লক্ষ লক্ষ জায়গায় অগ্নিসংযোগ চলতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে। বায়ু হয়ে ওঠে উত্তপ্ত, দূষিত গ্যাসে পরিপূর্ণ, ব্যাহত হয় মহাসাগরের স্রোত, ক্ষতিকারক জীবাণুতে ভরে ওঠে জলরাশি। সারা পৃথিবীর জলরাশির 96% প্রজাতিরই ও স্থলের 70% প্রজাতির মৃত্যু ঘটে। তো কি ভয়ঙ্কর ছিল সেই অগ্নুৎপাত, একবার ভেবে দেখুন। সেই দ্য গ্রেট ডাইং বা মহামৃত্যু নামে পরিচিত এই গণবিলুপ্তিতে যে অল্প কিছু প্রজাতি টিকে গিয়েছিল, তাদের ভিতরে মূলত 2টি প্রজাতির বংশধররাই পরবর্তী 18 কোটি বছর ধরে দাপিয়ে চলেছিল বিশ্ব। সেই 2টি বছরের মধ্যে একদম সহজ ভাষায় আমরা বলি ডাইনোসর এবং স্তন্যপায়ী। গণবিলুপ্তির পর শুরু হয়েছে নতুন যুগের। জীবন থেমে থাকে না, দুর্যোগের পর নতুন ভাবে সবকিছু গুছিয়ে নিতে লাগলো প্রকৃতি। বেঁচে যাওয়া মাত্র ভাগ্যবান প্রজাতিগুলোর ভিতরে একটি হচ্ছে আমাদের পূর্বপুরুষ, অন্যটি হচ্ছে ডাইনোসর।
গত কয়েক লক্ষ বছর ধরে চলেছে মহাদুর্যোগ, খাদ্যের খুব অভাব, তার উপরে জুটেছে সর্বভুক বিকটাকার ডাইনোসরদের জ্বালা। খাবারের অভাবে লক্ষ লক্ষ বছর ধরে শরীর হয়ে পড়লো একদম দুর্বল। কিন্তু এটাই ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের জাদু। খাবারের অভাবে আমরা ছোট হয়ে পড়লাম ঠিকই, কিন্তু তখন আমাদের আকার একটি লোমযুক্ত ছোট বিড়ালের মতো অ্যাক্টিনিয়ন। কিন্তু এই ছোট হয়ে পড়াটা আমাদের একটা সুবিধা তৈরি করে দিল। তা হলো ডাইনোসররা আমাদের ছোট আকৃতির জন্য সহজে দেখতে পেত না, তাই আমরা শিকারে পরিণত হতে লাগলাম অনেক কম। অর্থাৎ বিপদে পড়ে আকারে ছোট হলেও সেই ছোট আকারে উল্টো আমাদের প্রকৃতিতে টিকে থাকার জন্য নির্বাচিত করলো। এটাই হচ্ছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, ন্যাচারাল সিলেকশন থিওরি। অধিকতর নিরাপত্তার জন্য আমরা নিশাচর প্রাণীতে পরিণত হলাম। রাতের শীতল পরিবেশে আমাদের লোমকূপের মাংসপেশিগুলো সংকুচিত হতো, আমাদের লোমকূপ দাঁড়িয়ে যেত এবং আমাদের বদ্ধ লোমকূপের গোড়ায় শরীরে তাপ সংরক্ষিত থাকতো। এই সামান্য জিনিসটি আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে আদিপুরুষ সেই ছোট বিড়ালের মতো প্রজাতিটিকে শীতল কবল থেকে বেঁচে থাকার এক বিশাল সহায়তা প্রদান করেছিল। আর আমাদের পূর্বপুরুষ সেই প্রাণীগুলোর এই বৈশিষ্ট্য আজও আমাদের শরীরে রয়ে গেছে। শীত এলে বা ভয় যখন উত্তেজনা আমাদের শরীরে শক্তির দরকার হয়, তখন লোমকূপের এই সংকোচন বা গায়ের লোম খাড়া হবার মাধ্যমে আমরা 20 কোটি বছর আগে সেই ছোট্ট বিড়াল আকৃতির পূর্বপুরুষদের মতো তাপ শক্তি সংরক্ষণ করি। তো এটা আশা করি বুঝতে পারছেন যে আমাদের লোমকূপ কেন দাঁড়ায় যায়। শিকারী যখন কখন আসছে, কখন কোথায় কিভাবে বের হতে হবে, সন্দর্পণে বিপদ আসলে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে, এইসব পরিস্থিতির সম্মুখীন হতে হতে আমাদের মস্তিষ্কে নতুন একটি অংশের সৃষ্টি হলো যা জটিল চিন্তা, পরিস্থিতির অনুধাবন এবং বিশ্লেষণ করে। তার নাম নিওকর্টেক্স। বর্তমান মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ নিওকর্টেক্স। ডাইনোসরের ভয় আকারে ছোট হয়েও আমরা টিকে থাকতে লাগলাম। জুরামাইয়া সিনেসিস নামক প্রজাতিতে রূপান্তরিত হয় আমরা আজ থেকে 15 কোটি বছর আগে জুরাসিক যুগে। ডাইনোসরদের থেকে নিজেদের প্রজাতিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আহ আজকের যে জুরাসিক নামটা আমাদের কাছে হলিউডের চলচ্চিত্র, মাত্র আজ থেকে 15 কোটি বছর আগে এই যুগে ডাইনোসররা পৃথিবীতে সৃষ্টি করেছিল ত্রাসের। এই জুরামাইয়া সিনেসিস প্রজাতির অনেক ধাপ পর হতে সৃষ্টি হয়েছে সকল প্লেসমেন্টাল ম্যামলসদের, যেমন আমরা যাদের জীবন ধারণ হতো পোকামাকড় খেয়ে, ইনসেক্টিভোরসেস। এখন আমরাই একটা সময় পোকামাকড় খেতাম। 6.6 কোটি বছর আগে আমরা হয়ে উঠলাম ব্যাটারন নামক এক শুকনা পাতলা ইঁদুরের মতো প্রাণী, যারা ডাইনোসর থেকে বাঁচার জন্য এমন ভাবে বিবর্তিত হয়েছে যে তারা এখন ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। বাচ্চাদেরকে যেন বাইরে খেতে যেতে না হয়, তাই তাদের ঘর্মগ্রন্থিগুলো খাবার সঞ্চয় করতে করতে অনেক বড় হয়ে উঠলো। সেই ঘর্মগ্রন্থি হলো মায়ের স্তন। আর তখন তাদের সবার নাম দেওয়া হলো স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ীদের বংশধর আজ আমরা মানুষ থেকে শুরু করে তিমি মাছ, কুকুর, বিড়াল, এদের সবাই। একদিকে বিশাল বিশাল সব ডাইনোসরের ছড়াছড়ি, কেউ অন্য সব প্রাণীকে গিলে খাচ্ছে, মারাত্মক আক্রমণাত্মক মাংসাশী। কোনো ডাইনোসর আবার সাধু সন্ন্যাসী, শুধুমাত্র গাছ লতা পাতা খেয়ে বেঁচে থাকে। আবার কোনোটা আকাশে উড়ছে আর ধরে ধরে খেয়ে ফেলতেছে মাটিতে চড়া ডাইনোসরদেরই। তো হলিউডের সেই জুরাসিক পার্ক চলচ্চিত্রটি আপনার আশেপাশের দানবীয় শিকারী সব বিশাল আকারের প্রাণী, বিশাল বিশাল চোয়াল আর হিংস্র দাঁত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আপনি পুচকি ইঁদুর ব্যাটারন, ভবিষ্যৎ মানব জাতির প্রতীক নিদর্শন। আপনি একমাত্র আশা, বাঁচার লড়াই বাচ্চার লড়াইয়ে পালিয়ে বেড়াচ্ছেন অহর্নিশ। এভাবেই চলতে লাগলো 18 কোটি বছর। এই সময় একটি অংশকে বলা হয় জুরাসিক যুগ, যে নামটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে ডাইনোসরের ছবি। তো এখন পর্যন্ত এই এখানে এই 3টে পর্বই আছে, পরবর্তীতে আরো আসবে। এর পরবর্তীতে বিভিন্ন স্টেপে আসলে মানুষ আজকের এই বিবর্তনের মাধ্যমে উন্নত মানুষ হয়েছে। আহ এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের প্রথম মানব কি একজন? না, পবিত্র বেদ, পবিত্র গীতা কোনোটাই কিন্তু বলে না যে প্রথম মানব একজন। পবিত্র গীতাতেও বলা হচ্ছে যে আদিতে ঈশ্বর বহু প্রজার সৃষ্টি একসঙ্গে করেছেন। পবিত্র বেদেও বলা হচ্ছে যে বহু প্রজার সৃষ্টি একসঙ্গে হয়েছে। অর্থাৎ আমরা যে বলি সৃষ্টির আদিতে 4জন ঋষি বেদপ্রাপ্ত হয়েছিলেন, তারা আসলে আকাশ থেকে পড়েনি, বরং বিবর্তনবাদের মাধ্যমে তৈরি হওয়া মানুষের যে প্রথম সভ্য মানুষ, সেই প্রথম সভ্য মানুষের ভিতরে 4জন পবিত্র বেদ প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ ঈশ্বর নিজেই মানুষকে প্রথমেই এই যে সভ্যতার দিকে আগানোর জন্য 4জন ব্যক্তিকে বেদ জ্ঞান প্রদান করেন। তো এই ছিল দাদা, আজকের হ্যাঁ দাদা বলেন। দাদা একটা কথা হচ্ছে যে মানুষ ওই প্রাণীটা যখন বাঁচার জন্য স্তন্যপায়ীতে পরিণত হলো, তারপর তিমি তো আবার গভীর সমুদ্রে বাস করে, এটা কিভাবে হলো যে গায়ে
থাকা প্রাণী আবার পরবর্তীতে আবার গভীর সমুদ্রে চলে গেল? আর এখন আমি আপনাকে একটা বইয়ের হচ্ছে গিয়ে এই দেখাই, যে বইটা আপনি কিনে নেবেন। এটা আসলে আমি আহ মানে ওই বইয়ের প্রচার করতেছি ব্যাপারটা এরকম না, কিন্তু ওই বইটাতে পড়লে আপনি মোটামুটি সব পেয়ে যাবেন। সায়েন্স ভেঞ্চার বইটার নাম। দাঁড়ান, দেখাচ্ছি আমি। এই যে নাইম হোসেন ফারুকের সায়েন্স ভেঞ্চার, এটাতে মোটামুটি গল্পের আকারে পাবেন। তাহলে এটা পড়লে আপনি মোটামুটি নতুনবাদ সম্পর্কে 460 কোটি বছরের ইতিহাস একদম ক্লিয়ারলি পেয়ে যাবেন। বইটার দামও বেশি না, 351 টাকা। কারণ সমস্ত কিছু তো আসলে এক ক্লাসের ভিতরে আলোচনা করা সম্ভব না। অলমোস্ট প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমার নিজেরও এখন মুখ ব্যথা করতেছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার, বলেন। দাদা আমি একটা পরীক্ষার কারণে ক্লাসে তেমন থাকতে পারি নাই, ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবেন তো? হ্যাঁ, ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব। আর আমাকে ডেকেছিলেন কি? কে কে বলতেছেন? আপনি? আমি অর্ণব। ও আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে আজকে ডাকছি। তুমি মনে হয় তোমার সিক্স সেন্স অনেক ভালো, তুমি বুঝতে পারছো। নাকি গ্রুপে কেউ বলে দিছে, কোনটা? গ্রুপে একজন বলেছিল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন কথা হচ্ছে, যার যার প্রশ্ন আছে, যদিও আমার হচ্ছে উত্তর দিতে পারবো কিনা জানা নাই। তো ধর্মীয় ব্যাপার হলে, সায়েন্স ব্যাপারে হলে করেন না আমাকে, যেটা কিভাবে হয়েছে এটা কিভাবে হয়েছে, সায়েন্স রিলেটেড হলে করিয়েন না। ধর্মীয় ব্যাপারে যদি মানে ধর্মের সাথে সায়েন্সের সম্পর্কের এই জায়গাটাতে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তারা হ্যান্ড রেজ করেন, তাহলে আমি দেখি প্রশ্ন উত্তর দিতে পারি কিনা। দাদা প্রথমে তো নিরামিষ খেত, তারপর আমিষ খেত, পরে আবার নিরামিষ, এটা কিভাবে প্রচার হলো? যে বেদ। আচ্ছা, প্রথমে আমিষ খেত। প্রথমে মানুষ এবং মানুষের পূর্বপুরুষ সকলেই আমিষ খেত। ইভেন মানুষের সভ্য হওয়ার পিছনেও কিন্তু আমিষের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কিন্তু তখন হচ্ছে গিয়ে মানুষ ছিল অসভ্য। যখন মানুষ সভ্য হলো, তখন মানুষের আমিষ আহ, প্রথমত আমি শাব্দিক দুইটা আপনার ভুল ধরতে পারিনি। আমিষ নিরামিষ ব্যাপারটা না, সাত্বিক আর তামসিক। আমিষ তো আমরা এখন নর্মালি আমরা যেটাকে নিরামিষ বলি, মিউট করেন সবাই, মিউট করেন, আমার কানের ভিতরে বউ বউ করতেছে। আহ আমিষ নিরামিষ আমরা যেটাকে বলি, আমরা নিরামিষের ভিতরে দুধ ধরি, দুধেও কিন্তু আমিষ আছে। আমরা নিরামিষের ভিতরে শিম ধরি, শিমেও আমিষ আছে। বিভিন্ন ডাল, ডালেও আমিষ আছে। আমিষ নিরামিষ আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সাত্বিক তামসিক। তো প্রথমের দিকে মানুষ মাছ এবং মাংস সবই খাইতো। এবং প্রথমের দিকে কিন্তু মানুষ হচ্ছে নিজের স্বজাতির যে মাংস ভক্ষণ করা, সেই কাজটাও করতো। তো মানুষের মাংসই খাইতো যখন মানুষ অসভ্য ছিল। তো সেটা তো আর পরবর্তীতে ধরে রাখার মতো মানে কোনো যৌক্তিকতা নাই। তো এখন কেউ যদি বলে যে প্রথমে আমরা মাংস খাইতাম, তো পরবর্তীতে এখন আমরা মাংস খেলে কি সমস্যা, তখন আমাদের ভিতরে জ্ঞান আসেনি, ঈশ্বর তখনও বেদ জ্ঞান আমাদেরকে দেননি। তাই তখন আমাদের কোনো কর্মফল হিসাব করা হতো না। বাট ঈশ্বর বেদ জ্ঞান যখন আমাদেরকে দিলেন, তারপরে থেকে কিন্তু আমাদেরকে কর্মফল হিসাব করা শুরু হলো। এবং তখনই আমাদেরকে যে এই প্রাণী হত্যা করে খাওয়া, সেই প্রাণী হত্যা করে খাওয়াটা আস্তে আস্তে মানে আমাদের বন্ধ করতে হয়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের হাতে তখন কৃষি আছে, কৃষি কাজে টেকনিক্স আছে। আমরা চাইলেই হচ্ছে ফসল উৎপাদন করে খেতে পারি। আমরা চাইলেই আমাদের খাবারের যে প্রোটিনের যে উৎসগুলো, সেই প্রোটিনের উৎসগুলো আমরা উদ্ভিজ্জ উৎস থেকে খেতে পারি, দুধ থেকে নিতে পারি। ইভেন আপনারা কোনো নিউট্রিশনিস্টের সাথে যদি কথা বলেন, তো নিউট্রিশনিস্টের সাথে কথা বললে আপনাদের শরীরের যত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, সেটা উদ্ভিদ থেকে কিভাবে পাবেন আপনাকে তারা লিস্ট করে দিতে পারবে। বা হচ্ছে সে একদম ভেজদের জন্য আলাদা ডায়েট চার্টও আছে, যারা সেই ভেজের মাধ্যমেই কমপ্লিটলি অ্যামাইনো অ্যাসিড গুলো পেয়ে থাকে শরীরে। তো তখন আমরা খাইতাম কারণ তখন আমরা অসভ্য ছিলাম, জ্ঞান ছিল না। এখন অসভ্য ছিলাম, জ্ঞান ছিল না, এখন আমরা সভ্য হয়েছি, এখন আমাদের জ্ঞান আছে, তো এখন আমরা খাবো না। আর এই না খাওয়ার পর্বটা শুরুই হয় হচ্ছে বেদজ্ঞান আসার পরের থেকে। অন্য প্রাণীর উপর আক্রমণ হওয়া মানে বন্ধ হয়। আরেকটা ব্যাপার, এখানে আপনার একটা প্রশ্ন তুলতেই পারেন যে আমরা জানি যে মনুষ্য যখন হচ্ছে কোনো খারাপ কর্ম করে বা কোনো হচ্ছে জাগতিক মায়া বন্ধনে আবদ্ধ হয়, তখন তো হচ্ছে নিম্নজনী প্রাপ্ত হয়। তাহলে আমরা তো পৃথিবীতে দেখতেছি যে অনেক প্রাণী আসছে মনুষ্যের আগে, তারা কি পাপ করলো? এখানেই কিন্তু ক্লিয়ার যে বৈদিক ধর্ম পৃথিবীর বাইরেও অন্য অনেক স্থানেই প্রাণের অস্তিত্ব স্বীকার করে। ধরেন আপনি এখন এই হচ্ছে এই পৃথিবীতে মনুষ্য হিসেবে আছেন, তো আপনি সাত্ত্বিক পর্যায়ে পৌঁছতে পারলেন না, তামসিক পর্যায়ে রয়ে গেলেন। তো মৃত্যুর পরে আপনি এমন একটা গ্রহে চলে যেতেই পারেন যেখানে প্রথম প্রাণী হবে না আপনি, বা যেখানে প্রথম দিকের প্রাণী হবে না আপনি,
যার যে গ্রহে এখনো পর্যন্ত কোনো বুদ্ধিমান প্রাণীর উৎপত্তি ঘটেনি, তবে অনতিবিলম্বে ঘটবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। দাদা হ্যাঁ দাদা বলেন। দাদা আপনি বললেন যে ব্যাড জ্ঞান আসার পূর্বে মানে মানুষ যায় কর্ম করতো, ওগুলো কর্মফল হিসাব করা হতো না। তো দাদা মানুষের মানে বিগ ব্যাং তো কয়েকবার হয়েছে না, তো এর পূর্বে তো মানুষ মানে কর্ম করছে, তো ওদের কর্মফলটা কি এবার ভোগ করছে, মানে পরবর্তী বিগ ব্যাং ভোগ করে না? প্রতি কল্পেই যে সময় হচ্ছে মানে প্রতি এক একটা কল্প মানে এক একটা হচ্ছে সোজা কথায় হচ্ছে সৃষ্টিকল। তো যে কয়বারই সৃষ্টিকল তৈরি হয়েছে, যে কয়বারই বিগ ব্যাং হয়েছে, সব কয়বারই বেদ জ্ঞান মানুষের ভিতরে আসছে এবং ঈশ্বর সেটা স্বপ্রণোদিত হয়েই সেই বেদ জ্ঞান মানুষের ভিতরে দান করেন। এবং এখনকার যারা হচ্ছে মুক্ত আত্মা, যারা মোক্ষ অর্জন করে ফেলছেন, তারাই পরবর্তীতে কোনো একটা স্থানে সৃষ্টির প্রথম সভ্য বুদ্ধিমান প্রাণী হয়ে জন্মগ্রহণ করবে এবং তাদের মাধ্যমেই ঈশ্বর বেদ তাদের মাধ্যমে পাঠাবেন। তো এখন এটা আসলে ধারণা করার কোনো কারণ নেই যে এই হাজার হাজার বার যে বিগ ব্যাং হয়েছে বা অন্যান্য গ্রহে যে প্রাণের অস্তিত্ব আছে, সেখানে ধর্মীয় জ্ঞান আছে কি নাই, ধর্মীয় জ্ঞান না থাকলে সেখানে কর্মফল কি কাউন্ট হবে কি হবে না। সেখানেও ধর্মীয় জ্ঞান আছে এবং সেখানকার বুদ্ধিমান প্রাণীদের, তাদের ভিতরেও ধর্মীয় জ্ঞান থাকার কারণে, সত্য জ্ঞান থাকার কারণে তাদের কর্মফলও কাউন্ট হচ্ছে। দাদা বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। বিশ্বজিৎ দাদা বলেন। দাদা এই যে নিম্নজনী প্রাপ্ত হলো, এখান থেকে আবার যে মানুষ জন্ম, এটা কিভাবে হবে? কারণ সে তো ভালো কাজ করার সুযোগ পাচ্ছে না। ভালো কাজ করলে মানুষ জন্ম হবে ব্যাপারটা এরকম না। তাদের কর্মফল যখন মানে একদম শেষ পর্যায়ে চলে আসবে, অর্থাৎ ধরেন আমি এখন এই জন্মে আমার হচ্ছে আমি প্রচুর খাদ্য রসিক একজন ব্যক্তি, খাদ্যের আকাঙ্ক্ষাটা আমি ছাড়তে পারিনি এবং এমন কোনো কর্ম করিনি যে কর্মের কারণে আমি পরবর্তীতে হচ্ছে গিয়ে মানুষ জন্ম পেতে পারি। তো এর পরবর্তীতে আমি এমন আমার ভিতরে যতটুকু খাদ্য রসিকতা আছে, সেই খাদ্য রসিকতা না কাটা পর্যন্ত আমাকে হচ্ছে খাদ্য রসিক এমন প্রাণীগুলো জন্মগ্রহণ করতে হবে। তো সোজা কথায় সেই কর্ম, সেই মোহ, যতটুকু মোহ আমি তৈরি করছি, যে আসক্তি, যতটুকু আসক্তি আমি তৈরি করছি, সেই মোহ এবং আসক্তি কেটে গেলেই তারপর সে আবার হচ্ছে মানুষ জন্মে ফেরত আসবে। আচ্ছা ধন্যবাদ দাদা। জয়া সেন দিদি বলেন। দাদা সৃষ্টি তত্ত্বের প্রেজেন্টেশনটা একটু দেখাবেন, ওখান থেকে প্রশ্ন ছিল। আচ্ছা দেখাচ্ছি, আমি একটু ওয়েট। কোন পৃষ্ঠায়? দাদা এখানে শুরুর দিকে 2 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠায় এরকম একটা লেখা ছিল যে প্রথম পদার্থ হচ্ছে হিলিয়াম। এর পরবর্তীতে আবার একটা পৃষ্ঠা লেখা ছিল যে প্রথমে এভাবে হাইড্রোজেন আসছে, তারপরে হিলিয়াম আসছে। না না না, ব্যাপারটা এখানে কেমন যেন একটু বিরোধী হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এটা মূলত ধর্মীয়